হ্যালো স্টুডেন্টস, আমরা পর্ষদের টেস্ট পেপার সলভ করছিলাম। তো পর্ষদের টেস্ট পেপারের তিনটে কোশ্চেন, প্রথম তিনটে সলভ হয়ে গেছে, 378, 381 এবং 384। আজকে আমরা 388 পেজের ম্যাথের কোশ্চেনে সলভ করব। একের দাগের এক এমসিকিউ দিয়ে শুরু করছি। দেখো, দেওয়া আছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে সরল সুদের হার। তো মূলধন যদি 10 বছরের দ্বিগুণ হয়, আমরা মূলধনটা ধরে নিচ্ছি এক্স টাকা। মূলধন এক্স টাকা, সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে যখন 2x টাকা হয়ে যাচ্ছে, তাহলে সুদ কত হয়ে যাচ্ছে? সুদ হয়ে যাচ্ছে 2x - x সমান x টাকা সুদ হয়ে যাচ্ছে। তাহলে x টাকার উপর x টাকাই সুদ হচ্ছে, তবে দ্বিগুণ। তাহলে x ইজ ইকুয়াল টু, মানে এই সুদটা ইজ ইকুয়াল টু এই আসলের উপর PR, সুদের হার যদি 8% মনে করি, t 10 বছরে, তাই তো, বাই 100। তাহলে x কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে x/10 ইজ ইকুয়াল টু 1, তাহলে x ইজ ইকুয়াল টু 10, তাহলে সুদের হার 10% হয়ে যাচ্ছে। ঠিক আছে, কত বছরে দ্বিগুণ? 10 বছরে। অপশন ডি আছে 10%, অপশন ডি সঠিক উত্তর, 10%। দুইটা দেখো, 3, 4, 5, 6। দুইয়ের বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা। এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এরা বহিঃস্পর্শ করেছে। এদের এই একটা স্পর্শক হতে পারে যেটা সরল সাধারণ স্পর্শক, এই একটা স্পর্শক হতে পারে যেটা আর একটা সরল সাধারণ স্পর্শক, আর এই একটা স্পর্শক হতে পারে যেটা এদের তির্যক সাধারণ স্পর্শক, এইটা। ঠিক আছে, তাহলে সর্বাধিক বহিঃস্পর্শ করে সর্বাধিক 3টে স্পর্শক হতে পারে। অপশন, এটা আমরা 3-এরটা করে ফেলেছি, অপশন সি 3টি। আচ্ছা, নেক্সট দেখো, এক্স প্রপোর্শনাল ওয়াই হলে, যখন এক্স প্রপোর্শনাল ওয়াই দেওয়া আছে, এক্স প্রপোর্শনাল ওয়াই, আমরা নিতে পারি এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, কে কনস্ট্যান্ট, উভয় দিকে বর্গ করতে পারি। এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, কে কনস্ট্যান্ট হলে কে স্কোয়ারও কনস্ট্যান্ট, তাহলে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার হতে পারে। তখন এক্স কিউব প্রপোর্শনাল টু ওয়াই কিউব হবে, কিন্তু দুটোর, যেমন বলেছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, এটা হবে না, শুধুমাত্র এইটাই হচ্ছে অপশন এতে, এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার। সি 3টি আছে, সি। এবার বলছে ও কেন্দ্রবৃত্তে এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের, যে এ ও বি 60 ডিগ্রি হলে কোন সিওডি এর পরিমাপ কত? এটা ও কেন্দ্রবৃত্ত, এটা এ বি, আর এটা যদি সিডি হয়, এটা কেন্দ্র ও। মনে রাখতে হবে দুটো, এইটা 60 হলে এটাও 60 হবে, এটা 30 হলে এটাও 30 হবে। মনে রাখতে হবে দুটো সমান যায় কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এওবি 60 ডিগ্রি হলে সিওডি এর মান 60 ডিগ্রি, অপশন বি তে 60 ডিগ্রি, অপশন বি 60 ডিগ্রি। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। সুষম ষড়ভুজ মানে তাহলে 360 ডিগ্রি বাই বহিঃকোণ সমান বাহু সংখ্যা হয়। এবার ষড়ভুজ, তাহলে বহিঃকোণটা কত? তাহলে 360 ডিগ্রি বাই 6, তাহলে বহিঃকোণ হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে π/3, π/3। তাহলে অন্তঃকোণের মান কত? π-π/3, তাই তো, π-π/3 অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে হয়ে যাচ্ছে 3 লসাগু, 3π - π, তাহলে হয়ে যাচ্ছে 2π/3। প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান 2π/3 রেডিয়ান, অপশন ডি, অপশন ডি 2π/3 রেডিয়ান। 6টা দেখো, P1, P2, P3 করে P10 রাশিগুলির গড় 40 হলে P1 + 6, P2 + 6, P20 + 6 রাশিগুলির গড় কত হবে? P1, P2, P20, P1, P2, P20/20 রাশিগুলির গড় কত বলা আছে? 40। রাশিগুলির গড় যদি 40 হয়, P1 + 6, P2 + 6, P20 + 6/20, এটা সমান কত হচ্ছে? এই যে P1, P2, P20 এগুলো সেপারেট করে নিচ্ছি। আর 6টা কতবার আছে? 20 বার পদ আছে, মানে 6টা 20 বার আছে, তাহলে 6 × 20 120 হয়ে যাচ্ছে, /20।
তাহলে এই সমষ্টিটা কত? এই সমষ্টিটা P1 P2 করে এই সমস্যাটা হয়ে যাচ্ছে কোনাকুনি গুণ করলে যে P1 P2 P2 4 2 800 হয়ে যাচ্ছে না? এটা দেখানো হয়নি যে এই মানটা সমান কত হবে। কোনাকুনি গুণ করলে 4 2 8 800 প্লাস 120 বাই 20, 800 একে 920 বাই 20, এটা কেটে গেল। 92 কে 2 দিয়ে ভাগ করলে 46 আসছে। তাহলে এদের গড় হয়ে যাচ্ছে 46 মানে 46 হয়ে যাচ্ছে। অপশন বি তে আছে, দেখো 46। অপশন বি 46। তাহলে এমসিকিউ গুলো কমপ্লিট হলো। 2 এর দাগে যাচ্ছি, দেখো এমসিকিউ এর পর দুইয়ের দাগের একটা, এক ব্যক্তির ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা বার্ষিক সরল সুদের হার। সহজ অঙ্ক। সরল সুদের হার মনে করে R%। 100 টাকা জমা রেখে 1 প্লাস R বাই 100, 2 বছর পর 121। তাহলে 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার 2 121 বাই 100, বা 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার 2 11 বাই 10, পারে 2 তুলে দিলে 1 প্লাস R বাই 100 11 বাই 10, বা R বাই 100 11 বাই 10 মাইনাস 1, R বাই 100 10 11 বাই 10, 0 0 কেটে গেল। R বাই 10 ইজ ইকুয়াল টু এটা 11 মাইনাস 10 1 হয়ে যাচ্ছে, 1 বাই 1। তাহলে R ইজ ইকুয়াল টু 10 হয়ে যাচ্ছে, সুদের হার 10%। ঠিক আছে, তাহলে উত্তর হবে 10%। পার্সেন্ট দেওয়া আছে 2 3 4 5 6। 2 এর বলছে এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক হলে কোন এর মান? এই যে একটা বৃত্তস্থ সামান্তরিক, আমরা জানি কি হয়, বৃত্তস্থ সামান্তরিক যে আয়তক্ষেত্র হয়, বৃত্তস্থ সামান্তরিক যে আয়তক্ষেত্র হয় এর প্রয়োগের, এইটা একটা প্রয়োগের প্রমাণটাও করে রাখবে, প্রমাণটাও আসতে পারে। তাহলে বৃত্তস্থ সামান্তরিক যেহেতু আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্র প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণের মান কত? 90 ডিগ্রি। যে কোনো কোণ এবিসিডি প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি করে হবে। আচ্ছা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 1 বাই x, cos 4 থিটা মাইনাস sin 4 থিটা সমান কত? cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। cos টু দি পাওয়ার 4 থিটা মানে cos স্কয়ার থিটা স্কয়ার, sin টু দি পাওয়ার 4 থিটা মানে sin স্কয়ার থিটা স্কয়ার। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা যদি ফেলে দিই, a প্লাস b ইন্টু a মাইনাস b, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান 1, আর এইটার মান দেওয়া আছে 1 বাই x। তাহলে 1 বাই x হয়ে যাচ্ছে এইটার মান। হ্যাঁ, এটার মান আসছে 1 বাই x। একটি নারকেল গাছের উচ্চতা 10 মিটার। গাছটির গোড়া থেকে 10√3 মিটার দূরে কোনো স্থান থেকে গাছটির ডগার উন্নতি কোণ হবে ড্যাশ ডিগ্রি। একটা নারকেল গাছ 10 মিটার আর এটা 10√3 মিটার, 10√3। তাহলে এইখান থেকে এই ডগার, এইটা এ বি সি, এটা যদি থিটা হয়, এই থিটাটার মানটা চাইছে যে এইখানে। তাহলে এই আমরা ট্যানে চলে যাচ্ছি, এর সাপেক্ষে লম্ব এইটা আর এর সাপেক্ষে ভূমি এইটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু, তাহলে হয়ে যাচ্ছে এ বি বাই বিসি। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ বি 10 আর এটা 10√3। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 10 10 কেটে গিয়ে 1 বাই √3। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান কত মান? 30 মান। ট্যান উঠে গেলে থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। এবার বলছে যে তথ্যের সংখ্যাগুলো দুটি তাকে ড্যাশ বলে। যে তথ্যের সংখ্যাগুলো দুটি তাকে ড্যাশ ভূইষ্ঠক বলে, মানে দ্বিভূইষ্ঠক বলা হয়। সংখ্যাগুলো দুটি হলে দ্বিভূইষ্ঠক বলা হয়। ঠিক আছে। আচ্ছা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, আর তির্যক উচ্চতা যদি এল হয়ে যায়, খেয়াল রাখবে সর্বদা এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয় শঙ্কুর ক্ষেত্রে। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ এইটা।
তাহলে পাই আর কেটে দিলে একটা আর পড়ে থাকছে, এল ইজ ইকুয়াল টু 2r। এবার এল স্কোয়ার বর্গ করে দিচ্ছি, আর এটা বর্গ করলে 4r স্কোয়ার। এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4r স্কোয়ার, বা এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3r স্কোয়ার, তাহলে এইচ ইজ ইকুয়াল টু √3r হয়ে যাচ্ছে। তাহলে উচ্চতা, ব্যাসার্ধ উচ্চতা মানে আর বাই এইচ চেয়েছে। তাহলে আর বাই এইচ কত? আর বাই এইচ, তাহলে আর এর সঙ্গে √3 গুণ, √3টা নিতে হবে, তবে নিচে হবে, তবে গোনাগুনি গুণ করলে আর √3 হচ্ছে। তাহলে আর ইস টু এইচ কত? 1:√3 আসছে। দেখো আর ইস টু এইচ 1:√3, 1:√3। এরপর দেখো 3 থেকে সত্য মিথ্যা। কোন মূলধনের 2 বছরের সরল সুদ 20 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 21 টাকা হলে সুদের হার 20% হয়। কোন মূলধনের 3 দাগের একটা মানে মূলধন মনে করো পি আর টি বাই 100 ইজ ইকুয়াল টু 20, আর পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাইনাস পি, টিটা কত? 2 বছর। এটা ইন্টু 2 পার এ 2 ইজ ইকুয়াল টু 21 বলে দিচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এটা কেটে গিয়ে 50 হয়ে যাচ্ছে। তাহলে পি ইন্টু আর ইজ ইকুয়াল টু 5 × 10 1000 হয়ে যাচ্ছে। কি চাইছে? আর ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? পি ইজ ইকুয়াল টু 1000 বাই আর। হ্যাঁ, এখান থেকে সহজেই চলে আসবে পি ইজ ইকুয়াল টু, যদি আমরা 1000, আচ্ছা প্রথমে পি কমন নিয়ে নিলে, পি কমন নিয়ে সূত্র ফেলছি, এটা পি কমন নিচ্ছি, এটা সূত্র পড়লে 1 প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র 2r বাই 100 প্লাস আর স্কোয়ার বাই 10,000, আবার পুরোটা থেকে পি কমন নিলে -1 হয়ে যাচ্ছে 21, 1 কেটে যাচ্ছে। এবার পি এর মান হয়ে যাচ্ছে 1000 বাই আর, আর এখান থেকে আর বাই 100 কমন, আচ্ছা পড়ে থাকছে। তাহলে আর বাই 100 কমন নিলে 2 প্লাস আর বাই 10, তাই তো না, 100 ইজ ইকুয়াল টু 21। আর কেটে যাচ্ছে, 2 শূন্য কেটে যাচ্ছে 10, ঠিক আছে। তাহলে 2 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু 21/10। তাহলে আর বাই 100 ইজ ইকুয়াল টু 21/10 মাইনাস 2, আর বাই 100 ইজ ইকুয়াল টু 10 লসাগু 21, এইটা 1 হয়ে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। তাহলে আর ইজ ইকুয়াল টু 10 হয়ে যাচ্ছে। দেখো অঙ্কটা একটু বড় অঙ্ক, এটা 2 নম্বরেও আসতে পারে। তাহলে সুদের হার হয়ে যাচ্ছে 10%, কিন্তু দেওয়া আছে 20%, তাহলে প্রথমটাই মিথ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই প্রসেসে করতে হবে যেভাবে করা হলো। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, পি কমন, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলা হয়েছে, এটা পি কমন, এটার জন্য -1, এটা কেটে গেছে। তাহলে এই ভেতরে দুটো পদ আর বাই 100 কমন, ঠিক আছে, আর বাই 100 কমন, এটা কাটাকাটি গেছে, তাহলে এইটা চলে আসছে। এখান থেকে সহজেই আর এর মান হয়ে যাচ্ছে। দুই, একটি রশ্মি একটি বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে কিছুটা ঘুরলে রশ্মিটির প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যে একটি ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। তাহলে একটা রশ্মি এইখানে আছে, তাহলে এই দিকে ঘুরলে ঋণাত্মক কোণই হবে। তাহলে এটা যেটা বলেছে সত্য হয়। ধনাত্মক কোণ এই দিকে ঘুরলে, যেমন এটা 30 ডিগ্রি, শুধু 30, ওই দিকে ঘুরলে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক কোণ উৎপন্ন হয়। তাহলে বলেছে বিপরীত ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক কোণ, এটা সত্য। আচ্ছা, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য। এটা বৃত্ত, এটা 5 সেমি, এইটা ধরো এটা 5 সেমি ব্যাসার্ধ, তাহলে এইটাও 5 সেমি হবে। এটা 90 ডিগ্রি কোণ যদি করে, এটা মনে করো আর, তাহলে এটা অতিভুজ হয়ে যাচ্ছে। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 25 প্লাস 25 50, তাহলে আর ইজ ইকুয়াল টু √50, √50 মানে √5 ইন্টু 5 ইন্টু 2, তাহলে আর ইজ ইকুয়াল টু 5√2, মানে জ্যা হয়ে যাচ্ছে 5√2 সেমি। তাহলে বলেছে জ্যা হবে 5√2 সেমি, তার মানে এটা সত্য।
এরপর কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে 1 রেডিয়ান গ্রেটার দেন 1 ডিগ্রি। মনে রাখবে 1 রেডিয়ান ইজিক্যাল টু, আমরা এগুলো অনেকবার ক্যালকুলেশন করেছি, 1 রেডিয়ান ইজিক্যাল টু 57 ডিগ্রি সামথিং হয়, কিন্তু দেওয়া আছে 1 রেডিয়ান লেস দেন 1 ডিগ্রি, এটা মিথ্যা, ভুল না। এইভাবে করবে যে পাই রেডিয়ান 180 ডিগ্রি, 1 রেডিয়ান কত 180 বাই পাই সমান 180। এবার পাইটা উল্টো এখানে বসলে 7 22 হবে। আচ্ছা, এটা 22, 7 0 0 87 56 6, থেকে 5, 7 থেকে 7 5 12, এই ডিভাইডটা করে দেখবে 57 ডিগ্রি সামথিং হচ্ছে, তার মানে 1 রেডিয়ান 1 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে 4টা হলো মিথ্যা। ax² প্লাস bx প্লাস 2c ইকুয়াল টু জোর 0 সর্বদা একটা দ্বিঘাত সমীকরণ প্রকাশ করবে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু যে এটা যে সর্বদা দ্বিঘাত সমীকরণ প্রকাশ নাও করতে পারে, কারণ এ বি সি এর কন্ডিশন বলা নেই। যদি কোনোভাবে এ 0 হয়ে যায় তখন আর দ্বিঘাত সমীকরণ হওয়া হবে না, যেহেতু এখানে এ নট ইকুয়াল টু 0 উল্লেখ করতে হবে, সর্বদা দ্বিঘাত সমীকরণ প্রকাশ করবে ব্র্যাকেটে এ নট ইকুয়াল টু 0 হলে তবে দ্বিঘাত সমীকরণ, কিন্তু এটা উল্লেখ নেই, তাই আমরা এটাকে মিথ্যা বলছি। 3 বলা আছে, চাই শেষেরটা, মানে ঊর্ধ্বক্রমে সাজানো তথ্য দেওয়া আছে, তথ্যের মধ্যমা 24 হলে পি এর মান। তাহলে দেখো, মানে ঊর্ধ্বক্রমে সাজানো যে তথ্য দেওয়া আছে সেখানে আছে 8 9 12 17, 8 9 12 17, এরপর আছে p+2 p+4 30 37 34 39, p+2 p+4 30 31 34 39, 30 31 34 39। তাহলে এদিকে 4টে পদ, এদিকে 4টে পদ, মাঝের পদ এই দুটো, এদের সমষ্টি বাই 2 হচ্ছে মধ্যমা। তাহলে p+2 প্লাস p+4 বাই 2, হ্যাঁ, ইজিক্যাল টু 24 বলা আছে। তাহলে পি এর মান চাইছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে ওপরে 2p প্লাস 6 ইজিক্যাল টু 24 মানে 48, 2p ইজিক্যাল টু 48 মাইনাস 6, 2p ইজিক্যাল টু 42, p ইজিক্যাল টু 21 হয়ে যাচ্ছে, p এর মান 21। এখানে বলা আছে যে p এর মান 21 হবে, তাহলে এটা সত্য, যেটা ঠিক দেওয়া আছে সেটা ঠিক দেওয়া আছে। নেক্সট দেখো, 3 দাগে যাচ্ছে, এই 4 দাগে, 3 দাগে হয়ে গেল, এবার 4 দাগে 1 2 3 দাগ পর্যন্ত ঠিকঠাক দাগ নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখলেই নাম্বার পাবে। 2 4 দাগ থেকে যেগুলো 2 নম্বর করে আছে সেখান থেকে ঠিকঠাক কষে দেখাতে হবে। 4 দাগে দেখে, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি পেলে 5 বছর জনসংখ্যা হয় p। 5 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? ধরি 5 বছর পূর্বে, ধরি 5 বছর পূর্বে জনসংখ্যা ছিল, 5 বছর পূর্বে জনসংখ্যা x জন, ঠিক আছে। আচ্ছা, বৃদ্ধির হার মানে জনসংখ্যা বৃদ্ধির হার সমান, বৃদ্ধির হার কত r% সময় 5 বছর, r%, অতএব 5 বছর পর জনসংখ্যা, 5 বছর পর জনসংখ্যা কত হচ্ছে, হয়ে যাচ্ছে x জন ছিল, x ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার 5 বছর টু দি পাওয়ার 5 এতজন। শর্তানুসারে এইটা সমান p হয়ে যাবে, শর্তানুসারে x ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু p, বা x ইন্টু x ইজ ইকুয়াল টু p বাই 1 প্লাস r/100 টু দি পাওয়ার 5, বা x ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার -5, এইটা আসছে। তাহলে 5 বছর পর জনসংখ্যা এতজন হবে, ঠিক আছে। অ্যান্সার লিখবে, তাহলে এক্সট্রা হচ্ছে 5 বছর পূর্বে জনসংখ্যা ছিল এতজন, 5 বছর পূর্বে জনসংখ্যা ছিল p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার -5 এতজন, ঠিক আছে। এটা 4 দাগে 1 হলো। নেক্সট দেখো 4 দাগে 2,
এর বলছে সন্দীপ ও কেশব একটি যৌথ ব্যবসা করে। কেশবের মূলধন ও বছরের শেষে লাভ 6,000 টাকা ও 900 টাকা। বছরে উভয়ের মোট লাভ 1500 টাকা। সন্দীপের মূলধন কত? কেশবের মূলধন 6,000 টাকা। কেশবের লাভ সমান 900 টাকা দেওয়া আছে। আচ্ছা, মোট লাভ কত? মোট লাভ সমান 1500 টাকা। অতএব সন্দীপের লাভ কত? মোট লাভ থেকে কেশবের লাভ বিয়োগ করলেই সন্দীপের লাভ, ঠিক আছে, সমান 600 টাকা। ধরি সন্দীপের মূলধন সমান x টাকা, ঠিক আছে। তাহলে শর্ত অনুসারে কি হবে? শর্ত অনুসারে কেশবের মূলধন ইস্টু সন্দীপের মূলধন ইকুয়াল টু কেশবের লাভ হয়ে যাচ্ছে 900 ইস্টু 600, বা 6,000 বাই এক্স ইকুয়াল টু 900 বাই 600। 3 দিয়ে কাটলে 3, এটা 2, কোনাকুনি গুণ করলে 3 ইন্টু এক্স ইকুয়াল টু 6,000 ইন্টু 2, বা এক্স ইকুয়াল টু 6,000 ইন্টু 2 বাই 3। 3 দিয়ে কেটে গেলে 3 দুগুণে 6, 2000, বা এক্স ইকুয়াল টু 4000। তাহলে লিখবে যে সন্দীপের মূলধন 4,000 টাকা। দেখো সহজ প্রসেস, এর মূলধন ইস্টু ওর মূলধন ইকুয়াল টু এর লাভ ইস্টু ওর লাভ করলে অঙ্কটা সহজে হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 3 দাগের। বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2x মাইনাস 1 কে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় শূন্য হলে কে এর মান কত? দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2x মাইনাস 1 ইন্টু কে। এটা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। তাহলে এটা একদিকে যদি আনা হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2kx মাইনাস কে, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স বাঁ দিকে গেলে 2kx মাইনাস মাইনাসে প্লাস কে ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2kx প্লাস কে ইজ ইকুয়াল টু 0 এই আকারে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর কি বলেছে? বীজদ্বয়ের সমষ্টি। অতএব সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত? বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ, মানে মাইনাস অফ বি এর মান হচ্ছে 1 প্লাস 2k, হ্যাঁ, মানে মাইনাস 1 প্লাস 2k হবে, মাইনাস সমেত এটা, ঠিক আছে। আর এর মান কত? 1, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস করলে 1 প্লাস 2k। তাহলে শর্ত অনুসারে হয়ে যাচ্ছে 1 প্লাস 2k ইজ ইকুয়াল টু 0, বা 2k ইজ ইকুয়াল টু মাইনাস 1, বা k ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে অ্যান্সার লিখবে k এর মান মাইনাস হাফ। যে নর্মাল সূত্র প্রয়োগ করে দেওয়া হয়েছে। দেখো বীজদ্বয়ের সমষ্টির মান বের করা হয়েছে মাইনাস বি বাই এ। এখানে কিন্তু এইটাকে, এই যে এক্স এর মানটা এখানে নিয়ে আসতে হবে, অবশ্যই এক্সটা কমন নিতে হবে, এটা করতে হবে কাজটা। 4 দাগ। দুটি সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদের সঙ্গে বিয়োগ করলে অনুপাতটি মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হয়। তাহলে কোন সংখ্যা? ধরি সংখ্যাটি x, আর 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত কত? ও 5:4 এর যৌগিক অনুপাত সমান 5 দুগুণে 10 ইস্টু 4 3 12, তার মানে এটা হয়ে যাচ্ছে 10:12 5:6। এইটা হচ্ছে যৌগিক অনুপাত। তাহলে শর্ত অনুসারে কি হয়ে যাচ্ছে? এটা অনুপাত সমানুপাতের অঙ্ক, তোমাদের বইয়েও দেওয়া আছে। প্রথমটার সঙ্গে কি বলেছে? যোগ। তাহলে 4 প্লাস এক্স ইস্টু পূর্বপদের সঙ্গে যোগ আর উত্তর পদ থেকে বিয়োগ, তাই তো 7 মাইনাস এক্স।
is equal to 5:6 বা 4 plus x by 7 minus x is equal to 5/6 বা এই যে 6 into কোনাকুনি গুণ এবার is equal to 5 into 7 minus x, এটা হয়ে যাচ্ছে 4 6 24 plus 6x is equal to 5 7 35 minus 5x, এটা 6x plus 5x is equal to 35 minus 24 বা 11x is equal to 11 বা x is equal to 11/11 বা x is equal to 1, তাহলে নির্ণয় সংখ্যাটি হয়ে যাচ্ছে 1 1 যোগ এবং বিয়োগ করলে এই মানটা আসবে। ঠিক আছে, নেক্সট দেখো 5 দাগ। পাঁচের দাগ বলছে এ বি ও সিরিজ দুটি সমান্তরাল যার প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10 সেমি হলে যা দুটির মধ্যে দূরত্ব কত? এইটা মনে করো কেন্দ্র, এইটা 16 সেমি, এটা 16 সেমি, এটা এ বি বলা আছে, এটা সি ডি বলা আছে। এখান থেকে মনে করো এটা কেন্দ্র, এখান থেকে এর উপর লম্ব অঙ্কন করো, এটা ও, এটা পি লম্ব, এর উপর লম্ব কিউ। ঠিক আছে, এইটা পাচ্ছি। আচ্ছা, এ বি সমান 16 সেমি। আচ্ছা, মনে করো ওপি পারপেন্ডিকুলার টু এ বি, তাহলে কেন্দ্র থেকে লম্ব অঙ্কনগুলো সমান দুভাগে ভাগ হবে, অতএব এপি সমান বিপি সমান 16/2 সেমি সমান 8 সেমি। ঠিক আছে, ওয়ে ব্যাসার্ধ ওয়ে সমান 10 সেমি। ঠিক আছে, অতএব ত্রিভুজ এওপি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ে স্কোয়ার বা এপি, এপি হয়ে যাচ্ছে 8 প্লাস ওপি ইজ ইকুয়াল টু ওয়ে কত 10 বা ওপি স্কোয়ার সমান কত, এটা 100 মাইনাস 28 64 বা ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, অতএব ওপি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, অতএব ওপি সমান 6 সেমি হয়ে যাচ্ছে। ঠিক আছে, একইভাবে বা দুটি সমান্তরাল যায় কেন্দ্র, দুটি সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, তাই তো? অতএব ও কিউ সমানও 6 সেমি হবে, কারণ দুটো সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। অতএব পি কিউ সমান এদের মধ্যে দূরত্ব ওপি প্লাস ও কিউ সমান, এটাও 6 সেমি, ওটাও 6 সেমি সমান 12 সেমি। তাহলে অ্যান্সার লিখবে যে দুটির মধ্যে দূরত্ব 12 সেমি। ঠিক আছে, অ্যান্সার লিখে দেবে যে দুটির মধ্যে দূরত্ব 12 সেমি। নেক্সট দেখো 6টা। ছয়ের বলছে ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ ও কিউ ও ও আর এর মধ্যবর্তী কোণ 150 ও কেন্দ্রবৃত্ত মোটামুটি একটা এরকম কোণ ধরো, এইটা 150, ও কিউ ও ও আর, হ্যাঁ, এদের মধ্যবর্তী কোণ 150, কিউ আর বিন্দুতে স্পর্শক পি বিন্দুতে ছেদ করছে, এই স্পর্শকটা আর এই স্পর্শকটা এসে এটা পি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, আচ্ছা, কিউ পি ও এই কোণটা চাইছে। ও কেন্দ্রবৃত্তে ও কিউ ও আর এর মধ্যবর্তী কোণ 150, ও কিউ ও ও আর এর মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি, অতএব কোণ কিউ ও আর সমান 150 ডিগ্রি। ঠিক আছে, এইটা। আচ্ছা,
কিউপি ও আরপি পি বিন্দুতে ছেদ করছে, পি বিন্দুতে ছেদ করে। আমরা কি জানি, দুটো সমান যায় কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। অতএব কোণ কিউ ও পি সমান আর ও পি সমান 150 ডিগ্রি বাই 2 সমান 75 ডিগ্রি। আবার ও কিউ মানে ব্যাসার্ধ আর স্পর্শক লম্ব হয়, ও কিউ পারপেন্ডিকুলার টু কিউপি। অতএব কোণ ও কিউ পি সমান 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ পিও কিউ থেকে পাই, পিও কিউ থেকে পাই, পিও কিউ থেকে কি পাচ্ছে, পিও কিউ থেকে কোণ ও কিউপিও, কোণ কিউপিও সমান কত, এই দুটো কোণ জানা, এটা 90 আর এটা 75, এগুলো বের করে নিয়েছি। তাহলে ওই কোণটা কত হবে, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা একটা ত্রিভুজ কিউপিও, 180 মাইনাস 90 প্লাস 75 সমান 180 মাইনাস 9 সাথে 16 165 সমান 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কিউপিও এর মান 15 ডিগ্রি। দেখো কোণ কিউপিও এর মান 15 ডিগ্রি আসছে। আর যদি সম্পূর্ণ কোণটা চায়, যে কিউপি আর এই সম্পূর্ণটা চাইলে 30 ডিগ্রি আসবে। যদি কিউপি আর চাওয়া হয় তবে 30 ডিগ্রি আসবে, এটা 15 ডিগ্রি আসবে। এইটি আয়তক্ষেত্রের কোণের দৈর্ঘ্য √x² + y² একক। আয়তক্ষেত্রের কর্ণ সমান √x² + y² এত একক। আয়তক্ষেত্রের প্রস্থ সমান y একক। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, আমরা কি জানি আয়তক্ষেত্রের কর্ণ বের করার সূত্র √দৈর্ঘ্য² + প্রস্থ²। তাহলে এইটা যদি প্রস্থ হয়ে যায় অটোমেটিক এটা দৈর্ঘ্য হয়ে যাচ্ছে x একক। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, সমান x × y এত বর্গ একক সমান xy বর্গ একক। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। নেক্সট দেখো, 7 হয়ে গেল 8টা। আটের কি বলছে দেখো, বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 28 সেমি, বৃত্তচাপ সমান 5.5 সেমি। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে এস = r থিটা বা এস এর মান কত, এস হচ্ছে বৃত্তচাপ, 5.5 r এর মান 28 × থিটা, বা থিটা = 5.5/28, দশমিক তুলে দিলে 10 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো আছে ডিগ্রিতে। এখান থেকে আমরা যদি বৃত্তীয় মান চাই, ইন্টু পাই নিচ্ছি, আর পায়ের মান 22/7 আর 7/22 নিচ্ছি। পায়ের মান 22/7 বসালে কেটে যাচ্ছে, তাহলে আগের মানটা রিটার্ন আসছে। এবার আমরা সুবিধাটা কি পাচ্ছি, পাই নিয়ে রেডিয়ানে প্রকাশ করতে হচ্ছে, মানে বৃত্তীয় মানে নিয়ে আসতে পারছি। 7 দিয়ে কাটলে 4 হয়ে যাচ্ছে, 11 দুগুণে 22, 5 11 55। আবার 5 দিয়ে কাটলে 5 2 10, বা থিটা = কত হয়ে যাচ্ছে, ওপরে পাই, 4 দুগুণে 8 দুগুণে 16। তাহলে এখানে লিখবে যে কোণ উৎপন্ন হয় কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান এত। কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান π/16 বা π/16। কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান π/16। ঠিক আছে, নেক্সট দেখো 9টা। প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট কিন্তু অবশ্যই লিখবে, উত্তর লিখতে হবে প্রত্যেকটা অঙ্কে। 9টা, tan 50 = p/q। tan 50 = p/q, বা tan 50 = p/q হলে আমরা জানি
আমরা জানি সেক্স স্কোয়ার 50 মাইনাস tan স্কোয়ার 50 ইজ ইকুয়াল টু 1 হয়, হ্যাঁ, বা সেক্স স্কোয়ার 50 মাইনাস tan স্কোয়ার 50 মানে এটা পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বা সেক্স স্কোয়ার 50 ইজ ইকুয়াল টু 1 প্লাস পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, বা সেক্স স্কোয়ার 50 ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার লসাগু, এটা হচ্ছে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। কিসের মান চেয়েছে? কস, তাই তো। অতএব সেক 50 কত? সেক 50 হয়ে যাচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এটা রুটের মধ্যে, হ্যাঁ। তাহলে সেক 50 হলো, তাহলে সেক এটা 90 মাইনাস 40 সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কিউ হয়ে যাচ্ছে। তাহলে সেক 90 মানে 90 থেকে 40 বিয়োগ করলে 50 আসছে। আবার এটা একটা সূত্র, কোসেক 40 সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কিউ। তাহলে কোসেক হলে 1 বাই কোসেক মানে সাইন, তাহলে সাইন 40 সমান কত? সাইন 40 হয়ে যাচ্ছে কিউ বাই এইটা, কিউ বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা কি জানি? সাইন স্কোয়ার 40 প্লাস কস স্কোয়ার 40 সমান 1, বা সাইন স্কোয়ার 40 জায়গায় যদি মান বসাই কিউ স্কোয়ার বাই এটা রুটটা উঠে চলে যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কস স্কোয়ার 40 সমান 1, বা কস স্কোয়ার 40 ইজ ইকুয়াল টু 1 মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, বা কস স্কোয়ার 40 সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কস স্কোয়ার 40 ইজ ইকুয়াল টু এটা পি স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে কস 40 কত? উভয় থেকে বর্গমূল করে দিলে কস 40 পি বাই রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটাই অ্যান্সার হবে। পি বাই রুটের মধ্যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কি করা হয়েছে দেখো, tan 40 মান বলে দেওয়া আছে, আমরা এই সূত্রটা জানি, সেক্স স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1। সেখানে tan এর ভ্যালুটা পুট করে দিয়েছি, তাহলে তারপর ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে, লসাগু করা হয়েছে, উভয় দিকে বর্গমূল করা হয়েছে। বর্গমূল করে সেক 50টাকে 90 মাইনাস 40, তার মানে কোসেকের ভ্যালু পেয়ে গেলাম, কোসেক 40 দিয়ে ভ্যালু পেয়ে গেলাম। তাহলে কোসেক তার অন্য সাইন উল্টে দিয়েছি, সাইনের ভ্যালু পেয়ে গেছি। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 মানে সাইন স্কোয়ার 40 প্লাস কস স্কোয়ার 41। এখানে সাইনের ভ্যালুটা পুট করে দেওয়া আছে, এবার কসের ভ্যালু, সাইনের ভ্যালু ডান দিকে নিয়ে গিয়ে লসাগু করে কসের ভ্যালু বের করা আছে, কস 40 9 হলো 10। দশ বলছে সমান ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট নিরেট চোং, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও চোং শঙ্কু ও গোলকের আয়তন। ধরি চোং শঙ্কু ও গোলকের ব্যাস সমান 2r একক। অতএব চোং শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ সমান 2r বাই 2 একক সমান r একক। অতএব চোং শঙ্কু ও গোলকের উচ্চতা কত হবে? উচ্চতা একটা গোলকের উচ্চতা তার ব্যাসের সঙ্গে সমান হয়, তাহলে এদের গোলকের উচ্চতা ব্যাসের সঙ্গে সমান হয়, তাহলে গোলকের উচ্চতা 2r, তাহলে প্রত্যেকের উচ্চতা 2r একক। ঠিক আছে। অতএব চোং শঙ্কু ও গোলকের আয়তন অনুপাত, অতএব চোং শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত। চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার, এইচ এর মান 2r/2, শঙ্কু 1/3 পাই আর স্কোয়ার, এইচ এর মান 2r/2, 4/3 পাই আর কিউব। আচ্ছা, পাই আর কিউব প্রত্যেকটাতে আছে, পাই আর স্কোয়ার ইন্টু আর, আর স্কোয়ার ইন্টু আর, আর স্কোয়ার ইন্টু আর, তুলে দিলে 2/3 পাই আর কিউব, আর এখানে 4/3,
তাহলে 3 দিয়ে গুণ করে দিলে 6:2:4 সমান 3:1:2। তাহলে চোঙ শঙ্কু গোলকের আয়তনের অনুপাত 3:1:2 আসছে। দেখো আচ্ছা, এইখানটা একটা বিষয় যেটা পাই আর স্কোয়ার টু অ্যান্সার আসছে। দেখো নেক্সট দেখো এটা হয়ে গেল। এবার যাচ্ছে 11 দাগে 3:1:2 অ্যান্সার হবে। তোমাদের কিন্তু অ্যান্সারটা দেওয়া আছে 3:1:4, কিন্তু 3:1:2 হবে, কারণ এখানে উচ্চতার কোনো বিষয় আসছে না আলাদা করে। এর আয়তনের সূত্র ব্যাসার্ধ জানা থাকলে আমরা এর গোলকের আয়তন নির্ণয় করতে পারছি 4/3πr³। ঠিক আছে, এর আগেও বোধহয় একটা অঙ্কের একটু উত্তরটা এদিক ওদিক ছিল। আচ্ছা, 11টা হলো। এগারোটা হবে 28 সেমি বাই 8 সেমি মাপের একটি আয়তাকার কাগজ বেঁকিয়ে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করলে চোঙের আয়তন কত? তাহলে তখন এই ঘুরিয়ে চোঙ তৈরি করলে চোঙের উচ্চতা হবে, চোঙের উচ্চতা হয়ে যাবে 8 সেমি হয়ে যাবে। 28 সেমি বাই 22 সেমিকে, এই 22 সেমি বাই 22/8কে ঘুরিয়ে করলে এটা, আর যে বেঁকিয়ে করা হচ্ছে সেইটা তলাটা চারদিকটা 22 হয়ে যাচ্ছে। ধরি চোঙের ব্যাসার্ধ সমান 8 সেমি, অতএব 2πr 2x22/7 × r 22 হয়ে যাচ্ছে, বা r সমান কত হয়ে যাচ্ছে 22 × 7/22। এটা এদিকে উল্টে গেল, এটা হাফ হয়ে গেল, এটা কেটে গেল, বা r 7/2 7/2। অতএব চোঙের ব্যাসার্ধ সমান 7/2 সেমি। অতএব চোঙের আয়তন সমান πr²h, পায়ের মান 22/7, 7/2 7/2, আর h হয়ে যাচ্ছে 8, এত ঘন সেমি। এটা কেটে গেল, এটা 4 হয়ে যাচ্ছে, এটা কেটে 2 হয়ে যাচ্ছে, তাহলে 22 ওখানে 44 ঘন সেমি আসছে। দেখো 44 ঘন সেমি অ্যান্সার আসছে। একটা আয়তাকার কাগজ, তাকে বেঁকিয়ে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হচ্ছে, চোঙের আয়তন 28 সেমি বাই 22 সেমি। আচ্ছা, এখানে যদি এরা উচ্চতাটা 22 হয়ে যেত আর 2πr সমান যদি 8 হতো, তখন কত আসছে? 8 এটা 8 × 1/2 × 7/22। আচ্ছা, তখন এই মানটা আর এর মানটা অনেকটাই জটিল আসছে। এটা কিন্তু এটাই আছে, উচ্চতা 8 সেমি, ব্যাসার্ধ আর, তাহলে ভূমির পরিধি, একটা কাগজকে কল্পনা করো যে ভূমির পরিধিটা পরিসীমা যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে 22। এখান থেকে ক্যালকুলেশন করে আর এর মান এটা চলে আসছে, তাহলে চোঙের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে এটা। সেই চোঙের আয়তন কত? যার ব্যাসার্ধ জানা আছে, উচ্চতা জানা আছে, πr²h। তাহলে যদি এটাকে পাই আকারে রেখে দেওয়া হতো, যে পাই আছে, পায়ের মান 22/7 আছে, 7/2 × 7/2 × 8, এইটা কাটলে 4, এইটা কাটলে 2। আচ্ছা, ওরা কি করেছে, ওরা 7 7 49 98 পাই 98, 7 7 49 98 98 পাই এই আকারে রেখে দিয়েছে। এটাকে ক্যালকুলেশন করে ভাঙলে 44ই চলে আসছে। 98 পাই অ্যান্সার দেওয়া আছে, এটাকে ক্যালকুলেশন করে ভাঙলে 44 পাই চলে আসছে, এই 44ই চলে আসছে। নেক্সট দেখো 4 দাগের লাস্ট অঙ্ক, 2 নম্বর করে যেগুলো আছে। আচ্ছা, কোন পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান 22। আচ্ছা, সংখ্যাগুলো মান 22, f1 সমান সংখ্যা গুলো মান সমান 22। f1 মানে যেটা হচ্ছে সংখ্যাগুলো মানে শ্রেণীতে যেটা পড়ছে সেটা 22ই হয়ে যাচ্ছে, f1ও 22। হ্যাঁ,
F0 16, F2 13, ফ্রিকোয়েন্সিগুলো এগুলো, F0 16, F2 13, H সমান 5, H ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে। তাহলে যেহেতু এই যে সংখ্যাগুলোর মানটা 22 এবং F1ও 22, তাহলে যদি আমরা এলটা বের করতে চেষ্টা করি, যে লোয়ার লিমিটটা যেটা L ইজ ইকুয়াল টু লোয়ার লিমিট, তাহলে আমরা কি জানি, অতএব সংখ্যাগুলোর মান মানে 22 ইজ ইকুয়াল টু L প্লাস F1 মাইনাস F0 মানে 16 মাইনাস 13, F1 মাইনাস F0, F1 মাইনাস F0 মানে এটা হয়ে যাচ্ছে 22 মাইনাস 16 বাই 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 13 ইন্টু H এর মান 5, বা 22 প্লাস L, এই 22 ইজ ইকুয়াল টু L প্লাস 16 মাইনাস 6, এটা 6 ইন্টু 5, 22 ওখানে 44 মাইনাস 29, বা L ইজ ইকুয়াল টু 22, এই মানটা এদিকে নিয়ে চলে আসছে, মাইনাস 30 বাই, এটা হয়ে যাচ্ছে এটা বিয়োগ করলে 15, এটা কেটে গেলে 2 আসছে, বা L ইজ ইকুয়াল টু 22 মাইনাস 2, তাহলে L ইজ ইকুয়াল টু 20, তাহলে লোয়ার লিমিট 20 আসছে। আর যেহেতু H এর মান 5, যেহেতু H সমান 5, অতএব শ্রেণীটি হবে এইটা 20 থেকে 25, এইটা শ্রেণী, ঠিক আছে। দেখো এটা একটু অন্যরকমের অঙ্ক, এই টাইপের অঙ্ক আমরা বইয়েও নেই শর্ট কোশ্চেনে, বা তোমাদের এই টাইপের অঙ্ক বইয়েও দেওয়া নেই, এবং এই টাইপের অঙ্ক এবিটিতেও ছিল না, বা এর আগে 3টে পেজ সলিউশন হয়েছে তাতেও ছিল না। দেখো 388 পেজের সলিউশন হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি, ফিরবো পরের ক্লাসে, এবং এর পরের পেজ আছে 391 পেজ থেকে সলভ করা শুরু করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।